গুড ইভিনিং স্টুডেন্টস। তো আমরা ফ্লাওয়ার চ্যাপ্টারটা ডিসকাস করছিলাম। আগের দিন আমরা ফ্লাওয়ারের অনেকটা পার্ট ডিসকাস করেছি, আমাদের বায়োলজির এটা সেকেন্ড চ্যাপ্টার। তো আরও অনেকটা পার্ট রিমেনিং আছে, তো আমরা আজকে বাকি ডিসকাশনটা করব। আমরা ডিসকাস করেছিলাম মেনলি যে ফ্লাওয়ার স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ফ্লাওয়ার, কী কী পার্ট রয়েছে ফ্লাওয়ারের, প্রত্যেকটা পার্টের ডিফারেন্ট ফাংশন আমরা পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার আমরা পড়েছি, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার পড়েছি, ঠিক আছে। ফ্লাওয়ারের কাজ কী কী ফাংশন রয়েছে ফ্লাওয়ারের, হোয়াই ইজ ফ্লাওয়ার সো ইম্পর্টেন্ট ফর আ প্লান্ট, এগুলো সবই আমরা ডিসকাস করেছি। আজকে আমরা স্টার্ট করব পলিনেশন থেকে। পলিনেশন, দেখো ফ্লাওয়ারটা হচ্ছে প্লান্টের হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ পার্ট, বিকজ রিপ্রোডাকশনে কিন্তু ফ্লাওয়ারই হেল্প করে, তাই তো। সেই জন্য ফ্লাওয়ারকে বলা হয় প্লান্টের রিপ্রোডাক্টিভ পার্ট। এবার এই যে ফ্লাওয়ার, এই যে রিপ্রোডাকশনটা আমরা যে বলেছিলাম আগের দিন, এই রিপ্রোডাকশন কিন্তু দুটো স্টেপে হয়। মানে রিপ্রোডাকশনটা জেনারেলি ফ্লাওয়ারে দুটো স্টেপে হয়। তার ফার্স্ট স্টেপ হচ্ছে পলিনেশন, আর সেকেন্ড স্টেপ হচ্ছে ফার্টিলাইজেশন। এটা আগের দিন আমরা বলেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা পলিনেশনটা স্টার্ট করব, পলিনেশনটা পড়বো, পলিনেশনটা হয়ে গেলে তারপর ফার্টিলাইজেশনটা পড়বো আবার, ঠিক আছে। তো দেখো পলিনেশন কি না, পলিনেশন হচ্ছে তোমার রিপ্রোডাকশনের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এবার পলিনেশনটা হওয়ার জন্য কিন্তু দরকার হচ্ছে পলেন গ্রেনসের। পলিনেশন হওয়ার জন্য দরকার পলেন গ্রেনসের। এবার পলেন গ্রেনস কি, আগের দিনে আমি বলেছিলাম যে পলেন গ্রেনস হচ্ছে ফাইন পার্টিকেলস, ফাইন পাউডার লাইক পার্টিকেলস, তাই তো। লোকেশন কি, কোথায় থাকে পলেন গ্রেনস না, দেখবে আগের দিন যদি ভিডিওটা না দেখে থাকো, আগের দিনের ভিডিওটা দেখে নেবে, তাহলে টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমার, ঠিক আছে। পলেন গ্রেনসটা কোথায় থাকে না, পলেন গ্রেনস থাকে হচ্ছে অ্যান্থারে। পলেন গ্রেনসের লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে অ্যান্থার, ঠিক আছে। পলেন গ্রেনস থাকে হচ্ছে মেইনলি অ্যান্থারে, ঠিক আছে। আচ্ছা, এবারে আগের দিন দেখবে আমরা যখন পড়িয়েছিলাম ফ্লাওয়ারের স্ট্রাকচার, তবে চারটে পার্ট বলেছিলাম, ক্যালিক্স বলেছিলাম, করোলা বলেছিলাম, অ্যান্ড্রোসিয়াম বলেছিলাম, জাইনোসিয়াম বলেছিলাম। তো অ্যান্ড্রোসিয়াম যে পার্টটা পড়িয়েছিলাম, যেটাকে অ্যান্ড্রোসিয়াম, এই অ্যান্ড্রোসিয়াম যে পার্টটা পড়িয়েছিলাম, মানে যেটাকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এই অ্যান্ড্রোসিয়াম পার্টটা দেখবে এগুলো ডিসকাস করা ছিল। অ্যান্থার ছিল, স্ট্যামেন্স ছিল, তারপরে তোমার পলেন গ্রেনস ছিল, ফিলামেন্ট ছিল। সেখানে দেখবে পড়িয়েছিলাম যে পলেন গ্রেনসটা মেনলি থাকে হচ্ছে অ্যান্থারে, কারণ অ্যান্ড্রোসিয়ামকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট। আর কেন মেল রিপ্রোডাক্টিভ পার্ট বলে, কারণ অ্যান্ড্রোসিয়ামের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, যেগুলোকে বলা হয় স্ট্যামেন। প্রত্যেকটা স্ট্যামেনের দুটো পার্ট ছিল, একটা অ্যান্থার, একটা ফিলামেন্ট। সেই অ্যান্থারের মধ্যে ছিল হচ্ছে এই পলেন গ্রেনস, যে পলেন গ্রেনসগুলো কি ফাইন পাউডার লাইক পার্টিকেলস। তো পলিনেশন হওয়ার জন্য কিন্তু এই পলেন গ্রেনসের দরকার, যেটা অ্যান্থারে থাকে। এবার অ্যান্থারটা কিসের পার্ট, অ্যান্ড্রোসিয়ামের পার্ট। অ্যান্ড্রোসিয়াম তো কি পার্ট, মেল রিপ্রোডাক্টিভ পার্ট। তার মানে অ্যান্থার মেল রিপ্রোডাক্টিভ পার্টের একটা পার্ট, ঠিক আছে, বোঝা গেল। লোকেশন হচ্ছে মেনলি অ্যান্থারে। তো এই যে পলিনেশনটা, এই পলিনেশন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। কি প্রসেস না, এই যে পলেন গ্রেনসটা আমি বললাম যেটা অ্যান্থারে থাকে, সেই পলেন গ্রেনসটা কিন্তু ট্রান্সফার হয়। কি করে ট্রান্সফার হবে, এই যে পলেন গ্রেনস আমি বললাম, সেই পলেন গ্রেনসটা কিন্তু ট্রান্সফার হবে, ঠিক আছে। অ্যান্থার থেকে স্টিগমা, অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হবে। অ্যান্থার, ফ্রম অ্যান্থার টু স্টিগমা, ফ্রম অ্যান্থার টু স্টিগমা, অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হবে। এবার স্টিগমা যে পার্টটা, এটাও দেখবে আমি আগের দিন ডিসকাস করেছি। স্টিগমাটা কিসের পার্ট না, স্টিগমা হচ্ছে, দেখবে আগের দিন আমরা বলেছিলাম অ্যান্ড্রোসিয়াম বলেছিলাম, জাইনোসিয়াম বলেছিলাম, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ডিসকাস করা হয়ে গেছিলো, ঠিক আছে। এই স্টিগমাটা কিন্তু দেখবে আমরা যে জাইনোসিয়াম পড়িয়েছিলাম আগের দিন, জাইনোসিয়াম, এটাকে বলা হতো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, ঠিক আছে। এর আরেকটা নাম ছিল জাইনোসিয়ামের, আরেকটা নাম ছিল পিস্টিল, ঠিক আছে। এই যে জাইনোসিয়াম আমি বললাম, এই জাইনোসিয়ামের মধ্যে কি থাকে, তোমার একটা বা একটার বেশি অনেক সময় ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, যেটাকে বলা হতো কি কার্পেল। প্রত্যেকটা কার্পেল কিন্তু তিনটে পার্টে ডিভাইডেড ছিল, একটা ছিল ওভারি, একটা ছিল স্টাইল, একটা ছিল স্টিগমা, বুঝতে পারলে। তো সেই যে স্টিগমাটা আমি বলেছিলাম, এটা কি জাইনোসিয়ামের পার্ট, জাইনোসিয়ামটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, তার মানে স্টিগমাটা হয়ে গেল কি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে আমি যদি সাম আপ করি জিনিসটাকে, অ্যান্থার চলে আসবে তোমার মেল রিপ্রোডাক্টিভ পার্ট, স্টিগমা চলে আসবে তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে পলেন গ্রেনসটা ট্রান্সফার হয় অ্যান্থার থেকে স্টিগমা, মানে মেল রিপ্রোডাক্টিভ পার্ট থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে ট্রান্সফার হয়। এই যে ট্রান্সফার প্রসেসটা, এই প্রসেসটাকেই বলা হয় পলিনেশন, বুঝতে পারলে। তার মানে কি পলেন গ্রেনস যদি না থাকে তাহলে পলিনেশন হবে না। পলেন গ্রেনসটা জেনারেলি ট্রান্সফার হয় অ্যান্থার থেকে স্টিগমা,
কোনো একটা ফ্লাওয়ারের অ্যান্থার থেকে অন্য কোনো একটা ফ্লাওয়ারের স্টিগমা, বা একই ফ্লাওয়ার, সেম ফ্লাওয়ার হতে পারে, ডিফারেন্ট ফ্লাওয়ার হতে পারে, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলবো পলিনেশন। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াবে? না, ডেফিনেশন হচ্ছে দ্য ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার অফ আ ফ্লাওয়ার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার অর অ্যানাদার ফ্লাওয়ার ইজ কল্ড পলিনেশন। এই যে ট্রান্সফারটা হচ্ছে পলেন গ্রেনসটা একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাচ্ছে, বা একটা ফ্লাওয়ারের মধ্যেই হচ্ছে অ্যান্থার থেকে স্টিগমা, তাকেই আমরা বলবো পলিনেশন। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, এই পলিনেশন কিন্তু দুটো টাইপের হয়। এই যে স্টিগমা অ্যান্থার যেগুলো আমি বললাম, সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি, যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, পলিনেশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটাকে বলে সেলফ পলিনেশন, একটাকে বলে ক্রস পলিনেশন। কোনটা কাকে বলে আমি এবার একটু বলে দিচ্ছি। দেখো, পলিনেশন যখন আমি ডেফিনেশনটা বললাম, আমি ডেফিনেশনে দেখবে বলেছিলাম ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার অর অ্যানাদার ফ্লাওয়ার। হয় একটা ফ্লাওয়ারের মধ্যেই হবে, সেম ফ্লাওয়ার থাকবে, বা আলাদা ফ্লাওয়ার হবে, দুটো যে কোনো একটা হতে পারে, তাকে আমরা পলিনেশন বলবো। তো পলিনেশনটা এর এই কনসেপ্টের উপর বেস করে পলিনেশন দুটো পার্টে ডিভাইডেড হয়, মানে ক্লাসিফাই করা যায় এটাকে। একটাকে বলে সেলফ পলিনেশন, একটাকে বলে ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন কি? সেলফ মানে হচ্ছে যদি প্লান্ট একটাই থাকে, মানে সেম প্লান্ট হতে হবে, একটা প্লান্টেই হতে হবে, মানে এই যে ট্রান্সফার অফ পলেন গ্রেনসটা হচ্ছে, এই ট্রান্সফারটা কিন্তু একটা প্লান্টের মধ্যেই লিমিটেড থাকবে। মানে হয়তো ধরো একটা প্লান্টে তো অনেকগুলো ফ্লাওয়ার থাকে, ধরো এই একটা প্লান্ট আমি ড্র করছি, ধরো এখানে একটা ফ্লাওয়ার আছে, এখানে একটা ফ্লাওয়ার আছে, এখানে একটা ফ্লাওয়ার আছে, এখানে একটা ফ্লাওয়ার আছে, তাহলে এই একটা প্লান্টেরই একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে ট্রান্সফার হলো, বা একটা প্লান্টেরই যে একটা ফ্লাওয়ার রয়েছে সেই একটা ফ্লাওয়ারের মধ্যেই ট্রান্সফার হলো। কারণ একটা ফ্লাওয়ার যে, সেই ফ্লাওয়ারটা কি, সেই ফ্লাওয়ারের মধ্যে মেল পার্টও থাকবে, ফিমেল পার্টও থাকবে। ধরো আমি যদি যে কোনো একটা পার্টিকুলার ফ্লাওয়ার বলি, ধরো আমি এই ফ্লাওয়ারটার কথা বললাম, তো এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটার মধ্যে কি মেল পার্টও আছে, ফিমেল পার্টও আছে, তাই মেল পার্ট থেকে ফিমেল পার্টে চলে গেল, মানে অ্যান্থার থেকে স্টিগমায় চলে গেল। বা এমনও হতে পারে এই ফ্লাওয়ার থেকে এই ফ্লাওয়ারে গেল, মানে এই ফ্লাওয়ারের মেল পার্ট থেকে এই ফ্লাওয়ারের ফিমেল পার্টে গেল, এরকমও হতে পারে। কিন্তু প্লান্টটা সেম থাকবে, প্লান্টটা কিন্তু চেঞ্জ হবে না, তখন তাকে আমরা বলবো সেলফ পলিনেশন। বুঝতে পারলে? তার মানে কি, সেলফ পলিনেশন মানে পলেন গ্রেনটা ট্রান্সফার হবে অ্যান্থার থেকে স্টিগমায়, হয় সেম ফ্লাওয়ারের মধ্যে হবে, বা একই প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের মধ্যে হবে। কারণ একটা প্লান্টে তো একটা ফ্লাওয়ার থাকে না, একটা প্লান্টে অনেকগুলো ফ্লাওয়ার থাকে। তার মানে এই একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যেতে পারে, এই ফ্লাওয়ারের মেল পার্ট থেকে এই ফ্লাওয়ারের ফিমেল পার্টে, মানে এই ফ্লাওয়ারের অ্যান্থার থেকে এই ফ্লাওয়ারের স্টিগমায়, ফ্লাওয়ারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু প্লান্টটা সেম থাকবে। বা যদি ফ্লাওয়ার চেঞ্জ না হয়, একই ফ্লাওয়ারের মধ্যেই হতে পারে, হয়তো এই যে ফ্লাওয়ারটা রয়েছে সেই ফ্লাওয়ারের মধ্যে কি মেল পার্টও আছে, আবার ফিমেল পার্টও আছে, তার মানে মেল পার্ট থেকে ফিমেল পার্টে চলে গেল, মানে একই ফ্লাওয়ারের মধ্যেই হচ্ছে। বুঝতে পারলে জিনিসটা? তখন তাকে আমরা সেলফ পলিনেশন বলবো। যাই হোক না কেন, একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাক, বা ওই ফ্লাওয়ারের মধ্যেই হোক, বাট প্লান্টটা কিন্তু সেম থাকবে, প্লান্ট কিন্তু চেঞ্জ হবে না, মানে একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে কিন্তু হবে না। আশা করি বোঝাতে পারলাম। এটাকে বলে সেলফ পলিনেশন। বুঝতে পারলে? কিন্তু যখনই ক্রস পলিনেশন হবে, তখন কিন্তু প্লান্ট আর একটা প্লান্ট থাকবে না, তখন একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাবে, মানে এটা হবে ক্রস পলিনেশন, হবে প্লান্ট টু প্লান্ট, একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে। বুঝতে পারলে? ধরো আমি এখানে দুটো প্লান্ট ড্র করলাম, ধরো এইটা একটা প্লান্ট, এইটা একটা প্লান্ট, ঠিক আছে? এরও ধরো ফ্লাওয়ার আছে, অনেকগুলো ফ্লাওয়ার আছে, এরও ধরো অনেকগুলো ফ্লাওয়ার আছে, তাহলে এই ফ্লাওয়ারের মেল পার্ট থেকে ধরো এই ফ্লাওয়ারের ফিমেল পার্টে চলে গেল, তারপরে কি প্লান্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো প্লান্টটা তো সেম থাকছে না। বা ধরো এই প্লান্টের ধরো এই ফ্লাওয়ার রয়েছে, এটা মেল পার্ট, ধরো এখান থেকে এই ফ্লাওয়ারের ফিমেল পার্টে চলে এলো, মানে অ্যান্থার থেকে স্টিগমা, মেল পার্ট মানে অ্যান্থার, ফিমেল পার্ট মানে স্টিগমা, তখন তাকে আমরা বলবো কি ক্রস পলিনেশন। যখনই প্লান্টটা চেঞ্জ হয়ে যাবে, একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাবে, তখনই হবে ক্রস পলিনেশন। ক্রস পলিনেশনে কিন্তু সেম প্লান্ট থাকে না, সেম প্লান্ট হচ্ছে সেলফ পলিনেশনে, ক্রস পলিনেশনে কিন্তু সেম প্লান্ট থাকবে না, ঠিক আছে? দেখবে ওই জন্য ডেফিনেশনে দেখবে লেখা আছে, তোমরা যখন ডেফিনেশনটা পড়বে ক্রস পলিনেশন, দেখবে ডেফিনেশনে বড় বড় করে দেখবে লেখা আছে অ্যানাদার প্লান্ট, মানে পলেন গ্রেনটা যখন ট্রান্সফার হচ্ছে ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার প্লান্ট, এই অ্যানাদার প্লান্ট কথাটা কিন্তু লিখতে হবে, মানে অন্য প্লান্টে চলে যাচ্ছে, প্লান্টটা সেম থাকছে না, তখন থেকে আমরা ক্রস পলিনেশন বলবো। আর সেলফ পলিনেশনে কিন্তু প্লান্টটা সেম থাকবে, দেখবে এখানে এই সেলফ পলিনেশন দেখবে তোমাদের ডেফিনেশনে লেখা থাকবে সেম প্লান্ট, এখানে কিন্তু আলাদা প্লান্ট হবে না, এখানে প্লান্টটা সেম থাকবে, তখন থেকে আমরা বলবো সেলফ পলিনেশন। বুঝতে পারলে? তো এই জায়গাগুলো একটু ডেফিনেশনটা লেখার সময় একটু ভালো করে নোটিস করবে, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল আমাদের পলিনেশনের ক্লাসিফিকেশন আমরা পড়লাম। এরপরে আমরা চলে আসবো এজেন্ট অফ পলিনেশন। এজেন্টস অফ পলিনেশন, এজেন্টস অফ পলিনেশন। দেখো এজেন্ট অফ পলিনেশন মানে কি? পলিনেশন মানে হচ্ছে ট্রান্সফার অফ পলেন গ্রেনস,
এটা তো আমরা বুঝলাম যে পলিনেশন মানে ট্রান্সফার অফ পলেন গ্রেনস ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা। এবার এই যে পলেন গ্রেনটা ট্রান্সফার হবে, পলেন গ্রেনটা তো নিজে থেকে ট্রান্সফার হতে পারে না, কারণ প্লান্ট আমরা সবাই জানি যে প্লান্ট কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, প্লান্ট এক জায়গায় ফিক্স থাকে। তো প্লান্ট যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, প্লান্টের যেহেতু কোনো মুভমেন্ট নেই, তাহলে পলেন গ্রেন মুভ করবে কী করে? ঠিক আছে, আর পলেন গ্রেন যদি মুভ না হয়, ট্রান্সফার যদি না হয়, তাহলে পলিনেশনে হবে না। তার মানে পলেন গ্রেনটা যে ট্রান্সফার হয়, সেই ট্রান্সফারের ক্ষেত্রে ডেফিনেটলি কোনো না কোনো এজেন্ট রেসপন্সিবল, মানে তারা হেল্প করে। এজেন্ট মানে কি? তারা হেল্পার। এখানে এজেন্ট মানে হচ্ছে হেল্পার, তারা ট্রান্সফারটা হেল্প করে যে পলেন গ্রেনটা কী করে ট্রান্সফার হবে, বুঝতে পারলে? সেজন্য তাদেরকে বলা হয় এজেন্ট অফ পলিনেশন। এবার ডিফারেন্ট কাইন্ড অফ এজেন্ট রয়েছে যারা পলিনেশনে হেল্প করে, এই ট্রান্সফারে হেল্প করে। যেমন ধরো উইন্ড আছে, ঠিক আছে, তারপর ধরো ওয়াটার আছে, তারপর ধরো ইনসেক্টস আছে, বার্ডস আছে, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিমালস আছে। এরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে এই পলিনেশনে হেল্প করে, ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। মানে পলেন গ্রেনটা ট্রান্সফার হয় বাই দিস এজেন্টস, এদেরকে এজেন্ট বলা হয় বিকজ এরা হেল্প করে, বুঝতে পারলে? আচ্ছা, তো এগুলো আমরা এবারে ডিসকাস করবো। এদেরকেই বলা হয় তোমাদের এজেন্ট অফ পলিনেশন, ঠিক আছে? মানে এরা কোনো না কোনোভাবে সামহাউ দে হেল্প টু ট্রান্সফার পলেন গ্রেনস, ঠিক আছে? আচ্ছা, সবার আগে চলে আসছি পলিনেশন বাই উইন্ড। পলিনেশন বাই উইন্ড, দেখো কিছু কিছু ফ্লাওয়ার আছে যে ফ্লাওয়ারগুলো কিন্তু দে আর পলিনেটেড বাই উইন্ড, ঠিক আছে? কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে দে আর পলিনেটেড বাই উইন্ড, সব ফ্লাওয়ার কিন্তু নয়। এই যে আমি বললাম উইন্ড রয়েছে এজেন্ট, ওয়াটার রয়েছে এজেন্ট, ইনসেক্ট রয়েছে এজেন্ট, তো প্রত্যেকটাই এজেন্টই কিন্তু দে হেল্প ইন পলিনেশন। বাট প্রত্যেকটা ফ্লাওয়ারই কিন্তু এই প্রত্যেকটা এজেন্ট দিয়ে কিন্তু পলিনেটেড হয় না। ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লাওয়ার রয়েছে, ওদের ভাগ আছে যে কিছু কিছু ফ্লাওয়ার ধরো উইন্ড দিয়ে পলিনেটেড হবে, কিছু কিছু ফ্লাওয়ার ওয়াটার দিয়ে পলিনেটেড হবে, কিছু কিছু ফ্লাওয়ার ইনসেক্ট দিয়ে পলিনেটেড হবে, তার আলাদা আলাদা ক্যাটাগরি আছে, এক্সাম্পল আছে। তো কিছু কিছু ফ্লাওয়ার তারা উইন্ড দিয়ে পলিনেটেড হয়, দে আর পলিনেটেড বাই উইন্ড, তাদেরকে আমরা কি বলবো? উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। তাদেরকে আমরা বলবো উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। দোজ ফ্লাওয়ার্স দে আর পলিনেটেড বাই উইন্ড আর কল্ড অ্যাজ উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার। এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো রাইস, এক্সাম্পল হতে পারে রাইস, মেজ, এরা কিন্তু দে আর পলিনেটেড বাই উইন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার উইন্ড দিয়ে যদি পলিনেটেড হতে হয়, মানে যদি ফ্লাওয়ারগুলোকে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার হতে হয়, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে যার জন্য ফ্লাওয়ারগুলো দে উইল বি পলিনেটেড বাই উইন্ড? নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের পলেন গ্রেনসটা খুব শুকনো হতে হবে, ড্রাই হতে হবে, অ্যান্ড হালকা হালকা হতে হবে, যাতে ইজিলি কি দে ক্যান বি ব্লোন অ্যাওয়ে বাই উইন্ড। কারণ তোমরা কি পড়ছো? পলিনেশন বাই উইন্ড, উইন্ড মানে কি? হাওয়া। তাহলে কি যদি পলেন গ্রেনটা খুব হালকা হয়, পলেন গ্রেনটা যদি স্টিকি না হয়, ড্রাই হয়, তাহলে কি সেগুলোকে ইজিলি হাওয়া কী করবে? একদম উড়িয়ে নিয়ে চলে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। যদি ভারী হতো তাহলে ইজিলি ক্যারি করা যেত না। তার মানে কি ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দ্য পলেন গ্রেন শুড বি ড্রাই অ্যান্ড লাইট সো দে ক্যান বি ইজিলি ব্লোন অ্যাওয়ে বাই উইন্ড, বুঝতে পারলে? তাহলে ফার্স্ট কন্ডিশন লিখবো আমরা পলেন গ্রেনস শুড বি dry and light so they can easily blown away by wind। আমি পুরোটা লিখলাম না, ঠিক আছে? এইটুকু লিখলাম, তোমরা কিন্তু এক্সামে পুরোটাই লিখবে। পলেন গ্রেন শুড বি ড্রাই অ্যান্ড লাইট সো দে ক্যান বি ইজিলি ব্লোন অ্যাওয়ে বাই উইন্ড, ঠিক আছে? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি না? পলেন গ্রেনটা কিন্তু প্রডিউস হতে হবে লার্জ কোয়ান্টিটিতে। মানে যে পলেন গ্রেনগুলো ট্রান্সফার হচ্ছে, সেই পলেন গ্রেনসগুলো কিন্তু একটু প্রডিউস হলে হবে না, সেই পলেন গ্রেনসগুলো লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস হতে হবে। তার কারণ পলেন গ্রেনসগুলো আলটিমেট কিন্তু দে উইল বি পলিনেটেড বাই উইন্ড। তাহলে এমনও হতে পারে যে পলেন গ্রেনসগুলো যখন অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হবে, তখন কিছু কিছু পলেন গ্রেন কিন্তু স্টিগমায় নাও পৌঁছতে পারে। ধরো এইটা অ্যান্থার আছে, এটা স্টিগমা আছে, তাহলে অ্যান্থারে পলেন গ্রেনগুলো প্রডিউস হয়েছে, এবার দে উইল বি পলিনেটেড বাই উইন্ড। তো যদি ইফ দে উইল বি পলিনেটেড বাই উইন্ড, তাহলে এমনও তো হতে পারে যে কিছু কিছু পলেন গ্রেন ধরো স্টিগমা অব্দি রিচ করলো না, হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে পড়লো হাওয়াতে, বুঝতে পারলে? তার জন্য কি পলেন গ্রেনগুলো অনেক লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস হতে হবে। যদি পলেন গ্রেনগুলো অনেক লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস হয়, তাহলে কিছু না কিছু পলেন গ্রেন হয়তো স্টিগমাতে রিচ করবে, বাকিটা হয়তো নষ্ট হবে বা অন্য কোনো জায়গায় গিয়ে পড়বে। কারণ স্টিগমাতে যদি না পড়ে ফ্লাওয়ারের, তাহলে তো পলিনেশন হবে না। পলিনেশন হতে গেলে অ্যান্থার থেকে স্টিগমাতেই পড়তে হবে। স্টিগমা ছাড়া যদি অন্য কোনো জায়গায় রিচ করে, তাহলে তো পলিনেশন হবে না। তাহলে যদি পলেন গ্রেন অনেক বেশি কোয়ান্টিটিতে প্রডিউস হয়,
তাহলে হাওয়ার যখন দেবে বা উইন্ড যখন ব্লো করবে তখন কিছু পলেন গ্রেন হয়তো স্টিগমাতে পড়বে, কিছু কিছু পলেন গ্রেন হয়তো বাইরে পড়লো, নষ্ট হয়ে গেল। কিন্তু যদি অল্প কোয়ান্টিটিতে প্রডিউস হতো তাহলে তো স্টিগমা অব্দি রিচ নাও করতে পারতো, পুরোটাই হয়তো বাইরে পড়তো, তাহলে তো পলিনেশনই হতো না। বুঝতে পারলে জিনিসটা? তাহলে পলেন গ্রেনটা কিন্তু লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস হতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? পলেন গ্রেনস আর প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটি। পলেন গ্রেনসগুলো কিন্তু লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস হতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স কী হতে হবে? 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, দেখবে আগের দিনে আমরা কি পড়িয়েছিলাম, জাইনোসিয়াম যখন পড়িয়েছিলাম দেখবি ওখানে জাইনোসিয়ামের মধ্যে কার্পেল একটা পার্ট ছিল, সেই কার্পেলের 3টে আবার ক্লাসিফিকেশন আমরা করেছিলাম, মানে কার্পেলের 3টে পার্ট ছিল, একটা ওভারি ছিল, একটা স্টাইল ছিল, একটা স্টিগমা ছিল। আমি ডায়াগ্রাম দিয়ে দেখবে বুঝিয়েছিলাম, এরকম একটা ডায়াগ্রাম ছিল, এরকম একটা ডায়াগ্রাম ছিল, এমনি একটা ডায়াগ্রাম ছিল, দেখবো আগের দিন ভিডিওতে আমি বুঝিয়েছিলাম। এটাকে বলা হচ্ছে তোমার স্টিগমা, এটাকে এই পাইপ লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে তোমার ইয়ে স্টিগমা, এটা স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, আর এটা হচ্ছে তোমার কি ওভারি। দেখবো আগের দিন আমি বুঝিয়েছিলাম। এটা কার্পেলের পার্ট ছিল, কার্পেল আর পিস্টিলের পার্ট ছিল। ঠিক আছে, তো এই যে স্টাইল যে পার্টটা, মানে এই যে পাইপ লাইক যে পার্টটা, যে ন্যারো পার্টটা, এটাকে স্টাইল বলে। এই স্টাইলটা কি হতে হবে? লং হতে হবে, ন্যারো টিউব লাইক স্ট্রাকচার হতে হবে। বুঝতে পারলে? আগে দিন দেখবে পড়িয়েছি এটা আমি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে স্টাইলটা আমি বললাম, এই স্টাইল কি হতে হবে? মানে দিস স্টাইল শুড বি প্রজেক্টেড আউট অ্যান্ড হ্যাজ আ লার্জ ফেদারি স্টিগমা সো দ্যাট দ্য পলেন গ্রেনস ফ্লাইং ইন দ্য উইন্ড ক্যান বি ইজিলি রিসিভড। মানে এই যে স্টাইলটা আমি বলছি, যে পাইপ লাইক স্ট্রাকচারটা যেটা বলছে, এই পাইপ লাইক স্ট্রাকচারটা ইট শুড বি প্রজেক্টেড আউটওয়ার্ডস, মানে এরকম আউটওয়ার্ডস প্রজেকশন হতে হবে, যাতে স্টিগমার ওপরে যদি পলেন গ্রেনসগুলো যখন এসে পড়বে ও ইজিলি কী করতে পারবে? ক্যাচ করতে পারবে, যাতে বাইরে না পড়ে। বুঝতে পারলে? সো দিস স্টাইল শুড বি প্রজেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড ইট শুড বি লার্জ ফেদারি স্টিগমা সো দ্যাট দ্য পলেন গ্রেনস হোয়েন ইট ফলস অন দ্য সারফেস ইট ক্যান বি ইজিলি রিসিভড। তো এটা হচ্ছে থার্ড ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এটা এখানে লিখে নেবে তোমরা। দ্য স্টাইল শুড বি প্রজেক্টেড আউটওয়ার্ডস অ্যান্ড হ্যাজ a large feathery stigma। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের পলিনেশন বাই উইন্ড। এরপরে আমরা নেক্সট চলে আসবো, নেক্সট এজেন্ট। উইন্ড তো হয়ে গেল, নেক্সট এজেন্ট হচ্ছে ইনসেক্টস। পলিনেশন বাই ইনসেক্টস। ইনসেক্ট কী করে পলিনেশন করে? দেখো, ইনসেক্টস বলতে যেগুলো আমরা বুঝি নর্মালি বিজ আছে, বাটারফ্লাইজ আছে, তারা কিন্তু ফ্লাওয়ারে ভিজিট করে। ঠিক আছে, মানে ফুলের ওপরে গিয়ে বসে। কেন ফুলের ওপরে গিয়ে বসে? মধুর জন্য, যেটাকে আমরা মধু বলি। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলে কি? নেকটার। কারণ ফ্লাওয়ারের মধ্যে একটা নেকটার সেল থাকে, সেই নেকটার সেল থেকে কিন্তু মধুরা তৈরি হয়, আর গন্ধটা খুব সুন্দর হয়। দেখবে বেশ কিছু ফুল আছে, সেই ফুলের গন্ধগুলো খুব সুন্দর, স্মেলটা খুব সুন্দর। তো সেই স্মেলের জন্য, ফ্লাওয়ারের কালারের জন্য ইনসেক্ট, বাটারফ্লাই কি অ্যাট্রাক্ট হয়। বুঝতে পারলে? কেন অ্যাট্রাক্ট হয়? ডিউ টু দ্য নেকটার, ডিউ টু দ্য স্মেল, ডিউ টু দ্য কালার, যার জন্য ইনসেক্টগুলো অ্যাট্রাক্টেড হয় এবং তারা ফ্লাওয়ারের উপরে গিয়ে বসে। তো মেনলি বসে কেন? টু কালেক্ট নেকটার, বিকজ নেকটার সেল ফ্লাওয়ারের মধ্যে থাকে, যার মধ্যে কি মধু থাকে। সেই মধুটাকে কালেক্ট করার জন্য কিন্তু ইনসেক্টগুলো মেনলি বসে। এছাড়া কালার দিয়ে, এছাড়াও তোমার ফ্লাওয়ারের কালারের জন্য বা স্মেলের জন্য অ্যাট্রাক্টেড হয়, সেজন্যও বসে, সেটাও একটা কারণ। ঠিক আছে, তো এই যে যখন পলেন গ্রেনসগুলো, এই যে তোমার ইনসেক্টগুলো যখন বসবে ফ্লাওয়ারের উপরে, তখন ইনসেক্টগুলোর কি মানে বডিতে পলেন গ্রেনসগুলো লেগে যায়। বুঝতে পারলে? ইনসেক্টগুলো যখন বসবে ফ্লাওয়ারের উপরে গিয়ে, তখন ইনসেক্টের ডানাতে, বডিতে, পায়ে পলেন গ্রেনসগুলো লেগে যায়। কারণ পলেন গ্রেনসগুলো তো পাউডার পার্টিকেল, ফাইন পার্টিকেল। বা সেই ইনসেক্টটাই যখন একটা ফ্লাওয়ার থেকে উড়ে গিয়ে অন্য একটা ফ্লাওয়ারে বসবে, তখন সেই পলেন গ্রেনসগুলো কি একটা ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে চলে যাবে। তার মানে কি পলেন গ্রেনগুলো ট্রান্সফার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে কিন্তু পলিনেশনটা হয়। একটা ফ্লাওয়ারে ধরো তোমার কোনো একটা ইনসেক্ট বসলো, যখন বসবে তার পলেন গ্রেনস কিন্তু তার তোমার ডানাতে বা বডিতে লেগে যাবে। বা সেই ইনসেক্টটাই যখন কিছুক্ষণ পরে অন্য একটা ফ্লাওয়ারে গিয়ে বসবে, তো সেই পলেন গ্রেনসগুলো নিয়েই তো যাবে, কারণ তার বডিতে পলেন গ্রেনস লেগে গেছে। তো অন্য ফ্লাওয়ারে গিয়ে বসছে, তার মানে কি পলেন গ্রেনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে থ্রু ইনসেক্টস। এইভাবেই পলিনেশনটা স্টার্ট হয় তখন, কারণ পলেন গ্রেনটা তো অলরেডি ট্রান্সফার হয়ে গেল বাই ইনসেক্টস। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে পলিনেশন বাই ইনসেক্ট।
এরও কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কোন কোন ফ্লাওয়ারে তোমার জেনারেলি পলিনেশন বা ইনসেক্ট হয়? বেশ কিছু ফ্লাওয়ার আছে যেখানে তোমার পলিনেশন হয় থ্রু ইনসেক্ট। জেনারেলি সেই ফ্লাওয়ারগুলো খুব ব্রাইটলি কালার্ড হয়। জেনারেলি যে ফ্লাওয়ারগুলোতে হবে সেই ফ্লাওয়ারগুলো কি খুব ব্রাইটলি কালার্ড হয়, যাতে অ্যাট্রাক্টেড হয় ইজিলি ইনসেক্টরা। কারণ ইনসেক্ট যদি অ্যাট্রাক্টেড না হয় তাহলে তো বসবে না ফ্লাওয়ারে গিয়ে। ওই জন্য ফ্লাওয়ারগুলো খুব ব্রাইটলি কালার্ড হতে হবে, পেটালসগুলো খুব অ্যাট্রাক্টেড হতে হবে, যাতে ইনসেক্টগুলো গিয়ে বসে ফ্লাওয়ারের ওপরে। বসলে তবেই তো পলেন গ্রেনসগুলো ইনসেক্টের গায়ে লাগবে, তবেই তো পলিনেশনটা স্টার্ট হবে, যখন ইনসেক্টটা অন্য কোনো ফ্লাওয়ারে গিয়ে বসবে আবার। ঠিক আছে, তাহলে কী বললো প্রথম ক্যারেক্টারিস্টিক্স কি? মোস্ট ফ্লাওয়ার্স হ্যাভ brightly colored petals to attract insects. ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো গোলাপ ফুল খুব ইয়ে হয়, কালারফুল হয়, রোজ। আবার যেমন ধরো মেরিগোল্ড, এই সব ফ্লাওয়ারগুলো, বুঝতে পারলে? আচ্ছা, আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি? সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, দেখো ইনসেক্টগুলো মেনলি অ্যাট্রাক্টেড হয় ঠিকই, তার জন্য ফুলের ওপরে গিয়ে বসে, এটা ঠিকই। আরেকটা রিজন কী ছিল? টু কালেক্ট নেকটার, মধু কালেক্ট করার জন্য, যার জন্য ইনসেক্টগুলো গিয়ে বসে। তাহলে এমন ফ্লাওয়ার হতে হবে যে ফ্লাওয়ারগুলো কি নেকটার প্রডিউস করে। সব ফ্লাওয়ার কিন্তু নেকটার প্রডিউস করতে পারে না, কিছু কিছু ফ্লাওয়ার আছে যারা নেকটার প্রডিউস করে, সেই সমস্ত ফ্লাওয়ারে গিয়ে কিন্তু ইনসেক্টগুলো বসবে, কারণ এটা একটা রিজন ইনসেক্টগুলো অ্যাট্রাক্ট হওয়ার জন্য। তাহলে সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কী লিখব? মোস্ট ফ্লাওয়ার্স প্রডিউস নেকটার, এটাও একটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হয়ে যাবে। থার্ড ক্যারেক্টারিস্টিক্স কী বলবো? দেখো থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সুইট স্মেল। কারণ বেশ কিছু ফ্লাওয়ার আছে যাদের গন্ধটা খুব সুন্দর, স্মেলটা খুব সুন্দর, তো সেই সুইট স্মেলের জন্য কিন্তু আবার ইনসেক্ট অ্যাট্রাক্টেড হয়, বুঝতে পারলে? যেমন ধরো তোমার জ্যাসমিন ফুল, ঠিক আছে, জুঁই ফুল বাংলায় যেটাকে বলে, খুব সুন্দর গন্ধ হয়, দেখবে ম্যাক্সিমাম ইনসেক্ট কিন্তু বসে ওখানে ওই ফ্লাওয়ারের ওপরে। তো এটা হচ্ছে থার্ড ক্যারেক্টারিস্টিক্স, মোস্ট ফ্লাওয়ার্স আর সুইট স্মেলিং। এক্সাম্পল যেমন ধরো আমি তোমাকে বললাম, ধরো নাইট জ্যাসমিন, এটা ছিল পলিনেশন বাই ইনসেক্টের থার্ড ক্যারেক্টারিস্টিক্স। লাস্ট ক্যারেক্টারিস্টিক্স কি আছে? 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? দেখো মেনলি ইনসেক্ট যখন ফ্লাওয়ারের উপরে বসে তখন পলেন গ্রেনসগুলো কি ইনসেক্টের গায়ে লেগে যায়, দিয়ে সেই ইনসেক্টটাই যখন একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাবে তখন পলিনেশন হবে, কারণ পলেন গ্রেনটা ট্রান্সফার হয়ে যাবে। তার মানে যে পলেন গ্রেনসগুলো হবে সেই পলেন গ্রেনসগুলো কিন্তু দে শুড বি স্টিকি, সেগুলোকে কিন্তু একদম আঠালো হতে হবে, স্টিকি হতে হবে, তবেই তো ইনসেক্টের গায়ে লাগবে। তা নাহলে ইনসেক্টের গায়ে লাগবে কী করে? তাহলে পলেন গ্রেনসগুলো কিন্তু এখানে স্টিকি হতে হবে, বুঝতে পারলে? যাতে ইজিলি তোমার ইনসেক্টের গায়ে কিন্তু একদম লেগে যায়, বুঝতে পারলে? তাহলে আমরা কী লিখবো? ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স এখানে, দ্য পলেন গ্রেনস অফ দিস ফ্লাওয়ার শুড বি স্টিকি। তাহলে লিখবো আমরা দ্য পলেন গ্রেনস of these flowers are sticky, বুঝতে পারলে? তো এইগুলো হচ্ছে এক্সাম্পল। তোমার রোজ আর ম্যারিগোল্ড বললাম, তারপরে জ্যাসমিন বললাম, এগুলো সব পলিনেশন বাই ইনসেক্ট হবে, আর এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স তার। ঠিক আছে, এরপরে চলে আসছি পলিনেশন বাই ওয়াটার। ওয়াটার কী করে হেল্প করে ইন পলিনেশন? ওয়াটারও তো একটা এজেন্ট। আচ্ছা, পলিনেশন বাই ওয়াটার, দেখো পলিনেশন বাই ওয়াটার জেনারেলি আমরা দেখতে পাই অ্যাকোয়াটিক প্লান্টে, মানে যে প্লান্টগুলো জলের নিচে থাকে, বুঝতে পারলে? জেনারেলি এগুলো দেখা যায় অ্যাকোয়াটিক প্লান্ট, যে প্লান্টগুলো জলের নিচে থাকে। ঠিক আছে, যেমন এক্সাম্পল কী হতে পারে? দুটো এক্সাম্পল আছে, একটা হচ্ছে হাইড্রিলা, একটা হচ্ছে ভ্যালিসনেরিয়া। খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পলটা দেয়, একটা হচ্ছে হাইড্রিলা, একটা হচ্ছে ভ্যালিসনেরিয়া। হাইড্রিলা আর ভ্যালিসনেরিয়া এই দুটো এক্সাম্পল, এই দুটোই হচ্ছে তোমার কি অ্যাকোয়াটিক প্লান্ট। ঠিক আছে, আচ্ছা
এই যে ভ্যালিসনেরিয়া ফ্লাওয়ারটা বললাম, এই ভ্যালিসনেরিয়া ফ্লাওয়ারে কি হয়, মেল ফ্লাওয়ার যে মেল ফ্লাওয়ার যেটা মানে ভ্যালিসনেরিয়া ফ্লাওয়ারটা যেটা মেল ফ্লাওয়ার, সেই মেল ফ্লাওয়ারটা প্রথমে ওয়াটারে সাবমার্জ থাকে, মানে জলের নিচে থাকে, ঠিক আছে। আচ্ছা, যখন ম্যাচিউর হয়ে যায় ফ্লাওয়ারটা তখন কিন্তু এটা ইজিলি মানে ডিট্যাচ হয়ে যাবে, মেন ফ্লাওয়ার থেকে ডিট্যাচ হয়ে যাবে এবং ওয়াটারের সারফেসে ফ্লোট করবে। আরেকবার বলছি, এই যে ভ্যালিসনেরিয়া যে ফ্লাওয়ারটা, সেই ভ্যালিসনেরিয়া ফ্লাওয়ারটা কি মেল পার্টও আছে ফিমেল পার্টও আছে। তো ইনিশিয়ালি যে মেল পার্ট যেটা বা মেল ফ্লাওয়ার যেটা, সেটা কিন্তু ওয়াটারের তলায় সাবমার্জ থাকে, ঠিক আছে। যখন ম্যাচিওর হবে ফ্লাওয়ারটা একটু বড় হবে তখন কিন্তু মেন ফ্লাওয়ার থেকে ওটা ডিট্যাচ হয়ে যাবে, মানে মেল পার্টটা ডিট্যাচ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে এবং সারফেসের উপরে ফ্লোট করবে, বুঝতে পারলে। আচ্ছা, আর যে ফিমেল পার্টটা রয়েছে সেই ফিমেল পার্টটা কিন্তু ফিমেল পার্টের যে স্টক বা পেডিসেল যেটা, সেটা কিন্তু অনেক লম্বা হয় এবং এটা ইজিলি কিন্তু ওয়াটারের সারফেসে চলে আসবে এবং মেল পার্টের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, বুঝতে পারলে। যেই মেল পার্টের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে পলিনেশনটা কিন্তু স্টার্ট হবে, বুঝতে পারলে। তো এই যে মেল পার্ট আর ফিমেল পার্ট যেটা ওয়াটারের সারফেসে ছিল বা প্রথমে সাবমার্জ ছিল পরে ওয়াটারের সারফেসে চলে এলো, এটা কেন চলে এলো? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ওয়াটার। কারণ ওয়াটারের তো একটা ফ্লো হয়, ওয়াটার তো এক জায়গায় স্টেডি থাকে না, ওয়াটার তো ফ্লো করে, বুঝতে পারলে। তো যেহেতু ওয়াটার ফ্লো করে সেই জন্য কি মেল পার্ট আর ফিমেল পার্ট কিন্তু দে কাম ইন কন্ট্যাক্ট, তারা কিন্তু একটা আরেকটার সঙ্গে কন্ট্যাক্টে চলে আসে এই ওয়াটারের জন্য। যদি ওয়াটার না থাকতো আসতে পারতো না, কারণ ওয়াটার তো ফ্লো করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওয়াটার তো কোনোদিন স্টেডি থাকবে না, বুঝতে পারলে। তো এই ওয়াটারই হেল্প করছে আলটিমেট টু হেল্প মেল পার্ট অ্যান্ড ফিমেল পার্ট টু কাম ক্লোজ ইন কন্ট্যাক্ট অ্যান্ড স্টার্টস পলিনেশন, বুঝতে পারলে জিনিসটা। আচ্ছা, এইভাবেই কিন্তু পলেন গ্রেনটা ট্রান্সফার হবে। যখনই মেল পার্ট ফিমেল পার্ট একদম কন্ট্যাক্টে চলে আসবে তখনই কিন্তু মেল পার্ট থেকে পলেন গ্রেনসটা মানে অ্যান্থার থেকে সোজা ফিমেল পার্টে চলে যাবে, স্টিগমায় চলে যাবে, পলিনেশনটা স্টার্ট হবে তখনই, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু পলিনেশন ইন ওয়াটার হয়। এই দুটো এক্সাম্পল বললাম, দেখবে এই দুটো এক্সাম্পল তোমাদের কোশ্চেন আসে, ম্যাক্সিমাম দেয়, হাইড্রিল আর ভ্যালিসনেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এর কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু নেই, কারণ এগুলো প্রত্যেকটাই অ্যাকোয়াটিক প্লান্টে হয় এগুলো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে দেখবে একটা ডিফারেন্স দেওয়া রয়েছে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের মধ্যে ডিফারেন্স। কি ডিফারেন্স রয়েছে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার? দেখবে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমি বললাম ওগুলো লিখবে, আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারে তুমি কি লিখবে? দেখো, ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার যেগুলো, সেই ফ্লাওয়ারগুলো কিন্তু অ্যাকোয়াটিক প্লান্টে হয়, মানে যেগুলো অ্যাকোয়াটিক প্লান্ট অ্যাকোয়াটিক ফ্লাওয়ার সেখানে হয়, কিন্তু ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার কিন্তু অ্যাকোয়াটিক প্লান্টে হয় না। এটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার হচ্ছে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু তোমার নেকটার থাকতে হবে, মানে নেকটার প্রডিউস করতে হবে, সুইট স্মেল থাকতে হবে। ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারে কিন্তু এরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স নেই, ঠিক আছে। এটা দু নাম্বার ডিফারেন্স হলো। তিন নাম্বার কি লিখবে? তিন নাম্বার হচ্ছে যে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, সেই ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারগুলোর যে পেটালসগুলো মানে পাপড়ি যেগুলো, সেগুলো ব্রাইটলি কালার্ড হতে হবে যাতে ইনসেক্টগুলো অ্যাট্রাক্টেড হয় ইজিলি। আর উইন্ড পলিনেটেড ফ্লাওয়ারে কিন্তু পেটালসগুলো ছোট হলেও চলবে আর লাইট কালার হলেও চলবে বা কালারলেস হলেও চলবে, ব্রাইট কালারের কোনো দরকার নেই। এটা তিন নাম্বার ডিফারেন্স হবে, ঠিক আছে। আর চার নম্বরে এক্সাম্পল দিয়ে দেবে, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের কিছু এক্সাম্পল দেবে আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের তো এক্সাম্পল আমি বললাম, এই চারটে ডিফারেন্স লিখে নেবে, ঠিক আছে। তোমাদের বই দেখবে দেওয়া আছে, আমি ডিসকাস করে দিলাম কী কী ডিফারেন্স হতে পারে। এরপরে চলে আসছি পলিনেশন বাই অ্যানিমালস। পলিনেশন বাই অ্যানিমালস, পলিনেশন বাই অ্যানিমালস। অ্যানিমাল কী করে হেল্প করে পলিনেশনে? দেখো, অ্যানিমাল বলতে আমরা জেনারেলি এখানে দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে কাঠবেড়ালি, যেটাকে আমরা কি বলি স্কোয়ারেলস, ঠিক আছে। তারপরে ব্যাটস আছে, কিছু বার্ডস আছে। এই অ্যানিমালসগুলো মেনলি হেল্প করে পলিনেশনে, ঠিক আছে। এরা কিন্তু অ্যাজ এ এজেন্ট অফ পলিনেশন কাজ করে। যখন এই অ্যানিমালসগুলো কোনো ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসে, ঠিক আছে, তখন পলেন গ্রেনসগুলো কিন্তু তাদের বডিতে লেগে যায়, বুঝতে পারলে। এবার যখন ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসার পর যখন তারা আবার অন্য জায়গায় চলে যাবে তখন কিন্তু সেই পলেন গ্রেনসগুলো কিন্তু মাটিতে পড়বে, ড্রপ করবে, মানে মাটিতে পড়ে যাবে, বুঝতে পারলে। এবং সেখানে কিন্তু তোমার পলিনেশন কিন্তু স্টার্ট হবে। আবার বলছি, এই যে অ্যানিমালসগুলো আমি বললাম, এই অ্যানিমালসগুলো কিন্তু অ্যাজ এ এজেন্ট অফ পলিনেশন কাজ করে। কারণ এই অ্যানিমালসগুলো যখন ধরো কোনো ফ্লাওয়ারের কন্ট্যাক্টে আসবে তখন পলেন গ্রেনসগুলো কি তাদের বডিতে লেগে যাবে। সেই পলেন গ্রেনসগুলো আবার অন্য একটা ফ্লাওয়ারে ড্রপ মানে পড়বে গিয়ে, যখন ধরো এই ফ্লাওয়ার থেকে অন্য ফ্লাওয়ারে চলে গেল ওরা, ঠিক আছে। তো সেখানে পড়ে যেতে পারে বা ধরো মাটিতে পড়তে পারে। মাটিতে যদি পড়ে তাহলে তো ওয়েস্টেজ হবে, ঠিক আছে। কিন্তু যখন একটা ফ্লাওয়ার থেকে কন্ট্যাক্টটা আসবে সেখানে তো পলেন গ্রেনসগুলো লেগে গেলো এদের বডিতে। তো সেই ফ্লাওয়ার থেকে যখন তারা অন্য কোনো একটা ধরো গাছে গিয়ে বসবে, সেখানেও ফ্লাওয়ার থাকবে, সেই ফ্লাওয়ারে গিয়ে লেগে যাবে। তার মানে কি তোমার পলেন গ্রেনটা অলরেডি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেল বাই দিস অ্যানিমালস। তার মানে কি পলিনেশন স্টার্ট হবে।
এদের পলিনেশনটা অনেকটা ইনসেক্টের মতো, যেরকম ইনসেক্ট পলিনেশন এই পড়ালাম একটু আগে, তো এই অ্যানিমালসদের পলিনেশনটা কিন্তু মানে অ্যানিমালস যে হেল্প করে পলিনেশনে, এদের হেল্পটা কিন্তু অনেকটা ইনসেক্টের মতো, বুঝতে পারলে? আচ্ছা, জেনারেলি এক্ষেত্রে ইনসেক্টের ক্ষেত্রে কী ছিল, ইনসেক্টের ক্ষেত্রে ফ্লাওয়ার্সগুলোকে খুব ব্রাইটলি কালার্ড হতে হতো, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ব্রাইটলি কালার্ড না হলেও চলবে, মানে পলিনেশন বাই অ্যানিমালসে যে ফ্লাওয়ারগুলোতে হয় সেখানে কিন্তু ফ্লাওয়ারগুলো ব্রাইটলি কালার্ড না হলেও চলবে, বুঝতে পারলে? জেনারেলি কোথায় কোথায় হয়, যেমন ধরো কটন ট্রি, এখানে কিন্তু দে আর পলিনেটেড বাই অ্যানিমালস। তারপরে সিল্ক, কটন আছে, সিল্ক আছে, এরা এখানে কিন্তু দে আর পলিনেটেড বাই অ্যানিমালস। জেনারেলি তোমার টল ট্রিতে হয়, মানে যে গাছগুলো খুব উঁচু গাছ, সেই উঁচু গাছগুলোতে কিন্তু দে উইল বি পলিনেটেড বাই অ্যানিমালস, ঠিক আছে? আচ্ছা, তো পলিনেশন পার্টটা আমার এখানেই শেষ হলো। আমরা পলিনেশনটা ডিসকাস করলাম যে পলিনেশন প্রসেসটা কী কী এজেন্ট আছে পলিনেশনের, সেলফ পলিনেশন কী, ক্রস পলিনেশন কী, আর পলিনেশন কোন কোন অ্যানিমালস বা কী কী এজেন্ট রেসপন্সিবল, কীভাবে কাজ করে, এটা আমরা বুঝলাম, তাই তো? তো যদি আমি সাম আপ করে বলি যে আলটিমেট পলিনেশন জিনিসটা কী, পলিনেশন জিনিসটা হচ্ছে পলেন গ্রেনটা অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হবে, অ্যান্থার থেকে স্টিগমায় ট্রান্সফার হয়ে যাবে, তাই তো? ধরো এটা যদি পলেন গ্রেনস হয়, সেটা অ্যান্থার থেকে সোজা স্টিগমায় পৌঁছে যাবে। এটা হচ্ছে মেল পার্টের মধ্যে পড়ে, এটা ফিমেল পার্টের মধ্যে পড়ে। তো যেই পলেন গ্রেনগুলো তোমার অ্যান্থার থেকে স্টিগমায় পৌঁছে যাবে, মানে পলেন গ্রেনগুলো যেই স্টিগমায় পৌঁছে গেল, তার পরের স্টেপটাই হচ্ছে ফার্টিলাইজেশন। তার মানে কি বললাম, ওয়ান্স দ্য পলেন গ্রেনস হ্যাজ ট্রান্সফার্ড ফ্রম অ্যান্থার টু স্টিগমা, দেন দিস ফার্টিলাইজেশন প্রসেস স্টার্টস, বুঝতে পারলে? তো আমরা এবার কি পড়বো, ফার্টিলাইজেশন, মানে রিপ্রোডাকশনের সেকেন্ড স্টেপ। যেটা ফার্স্ট স্টেপ তো ছিল তোমার পলিনেশন, এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ, ফার্টিলাইজেশন। কোনো কোনো বইতে এসও লেখে, কোনো কোনো বইতে জেডও লেখে, ওটা ডিপেন্ড করে, ঠিক আছে? দেখো, তো ফার্টিলাইজেশনটা আমাদের পড়াতে গেলে প্রথমে আমি একটা ডায়াগ্রাম আঁকি, তোমাদের বইতে দেখবে ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটা আঁকলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাকে আমি ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি, তারপর তোমাদের বলছি। দেখো, তোমাদের বইতে দেখবে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, আমি এঁকে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। অনেকটা স্ট্রাকচারটা এরকম থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফার্টিলাইজেশনের প্রসেসটা, প্রসেস অফ ফার্টিলাইজেশন, ঠিক আছে? এই যে এটা দেখিয়েছি, এটা হচ্ছে পলেন গ্রেন, কারণ অলরেডি এটা তোমার অ্যান্থার থেকে স্টিগমায় পৌঁছে গেছে। এই পার্টটা হচ্ছে তোমার কি, এই পার্টটা হচ্ছে স্টিগমা, এই স্টিগমার উপর এই যে এই পার্টটা বলছি আমি, এই পার্টটা হচ্ছে স্টিগমার উপরে পলেন গ্রেনটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে, মানে ট্রান্সফার হয়ে গেছে, পলিনেশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা হচ্ছে স্টিগমা, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা হচ্ছে পলেন টিউব, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে এটা দেখছি আমরা সার্কুলার পার্টটা, এই পার্টটা হচ্ছে ওভারি, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা হচ্ছে ওভিউল, এটাকে বলে ওভিউল, যেটা ওভারির মধ্যে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে এগ সেল, মানে ফিমেল গ্যামেট, ফিমেল পার্ট এটা, ঠিক আছে? ভেতরে অলরেডি কিন্তু এই ওভারের মধ্যে ওভিউল আছে, ওভিউলের মধ্যে কিন্তু অলরেডি এগ সেল আছে, মানে ওভিউলের মধ্যেই তোমার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা কিন্তু অলরেডি আছে,
ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার মেল গ্যামেট, এই যে এই পোর্শনটাকে বলে মেল গ্যামেট, মেল গ্যামেট, ঠিক আছে। এটা ফার্টিলাইজেশনের প্রসেসটা। দেখো এবার ফার্টিলাইজেশন যখন আমরা পড়বো, পলেন ফার্টিলাইজেশন কখন হবে না, যখন পলিনেশনটা অলরেডি হয়ে যাবে, মানে পলেন গ্রেনটা অ্যান্থার থেকে যখন তোমার স্টিগমায় অলরেডি চলে আসবে, তখন তোমার ফার্টিলাইজেশন প্রসেসটা স্টার্ট হবে। এবার এই অ্যান্থার থেকে দেখো পলেন, এটা আমি পলেন গ্রেন দিয়েছি, তো পলেন গ্রেনটা দেখো অলরেডি কিন্তু স্টিগমায় পৌঁছে গেছে। যখন পলেন গ্রেনটা স্টিগমায় রিচ করবে, তখন কিন্তু এই পলেন টিউবের মধ্যে এই পলেন গ্রেনটা গ্রো করবে, মানে এই স্টিগমা থেকে কিন্তু আস্তে 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 একটা পলেন টিউবের মধ্যে চলে আসবে। যে পলেন টিউব দেখিয়েছি আমি, এই পলেন টিউবের মধ্যে কিন্তু ওরা গ্রো করবে, ঠিক আছে। পলেন টিউবটা দেখো, দিস পলেন টিউব ট্রাভেলস ডাউন থ্রু দ্য স্টাইল টু রিচ অ্যান ওভিউল, মানে এই পলেন টিউবটা কিন্তু সোজা একদম নিচে নেমে একদম ওভিউল অব্দি পৌঁছে গেছে। মানে এই পলেন টিউবের মধ্যে যখন পলেন গ্রেনটা আস্তে আস্তে বড় হবে, গ্রো করবে, সেই পলেন গ্রেনটা কিন্তু এই পলেন টিউবের থ্রু দিয়ে সোজা একদম চলে আসবে ওভারির মধ্যে, বুঝতে পারলে। যেই ওভারির মধ্যে আসলো, ও কিন্তু পৌঁছে যাবে ওভিউলে, কারণ ওভারির মধ্যেই ওভিউল আছে, বুঝতে পারলে। আর ওভিউলের মধ্যে কিন্তু আগে থেকেই তোমার এগ সেল রয়েছে, মানে ফিমেল গ্যামেট রয়েছে। তার মানে জিনিসটা কী দাঁড়ালো, পলেন গ্রেনের মধ্যে কিন্তু তোমার কী ছিল, মেল পার্ট ছিল, ঠিক আছে। পলেন গ্রেনের মধ্যে কিন্তু মেল পার্ট ছিল, কারণ পলেন গ্রেন কোথায় থাকে একটু মনে করে দেখো, পলেন গ্রেন হচ্ছে অ্যান্থারের পার্ট, অ্যান্থারের মধ্যে ছিল। অ্যান্থারটা কী পার্ট ছিল, অ্যান্ড্রোসিয়ামের পার্ট, যেটা মেল পার্ট। তার মানে আলটিমেট পলেন গ্রেনটা কিসের পার্ট, মেল পার্ট। তার মানে এর মধ্যে মেল গ্যামেট সেল রয়েছে বা মেল সেল রয়েছে, ঠিক আছে। সেই মেল সেলটা কিন্তু প্রথমে স্টিগমাতে পৌঁছবার পরে বা রিচ করার পরে পলেন টিউবে আস্তে আস্তে গ্রো হয়, বড় হতে থাকে। সেই পলেন টিউবের থ্রু দিয়ে সোজা কিন্তু চলে আসবে ওভারিতে, ওভারির মধ্যে ওভিউল আছে, সেই ওভিউলের মধ্যে চলে আসবে। ওভিউলের মধ্যে কিন্তু অলরেডি আগে থেকে এগ সেল আছে, মানে ফিমেল সেল রয়েছে, এটা হচ্ছে ফিমেল সেল। তাহলে আলটিমেট কি, পলেন গ্রেনটা যখন এখানে রিচ করবে, পলেন গ্রেনের মধ্যে তো মেল সেল ছিল, আর এখানে অলরেডি ফিমেল সেল আগে থেকেই আছে। তার মানে কি, মেল সেল আর ফিমেল সেল কি একটা আরেকটার কন্ট্যাক্টে আসবে। যেই মেল সেল আর ফিমেল সেল একটা আরেকটার কন্ট্যাক্টে আসবে, তোমার কিন্তু তৈরি হবে কি, একটা নতুন সেল তৈরি হবে। যে সেলটাকে বলা হয় কি, জাইগোট। যে সেলটাকে বলা হয় জাইগোট, একটা নতুন সিঙ্গেল সেল তৈরি হয়, নিউ একটা সিঙ্গেল সেল তৈরি হয়। এই সিঙ্গেল সেলটাকে বলে জাইগোট, বুঝতে পারলে। এইভাবেই ফার্টিলাইজেশনটা হয়। কারণ ফার্টিলাইজেশন মানে হচ্ছে, অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন যদি আমরা ডেফিনেশন বলি, সেই ফার্টিলাইজেশনের ডেফিনেশন বলতে আমরা বলবো যে ফিউশন অফ মেল গ্যামেট উইথ দ্য ফিমেল গ্যামেট। আমি গ্যামেট আগের দিন দেখবে বুঝিয়েছিলাম যে গ্যামেট কাকে বলে, ঠিক আছে। যদি আগের ভিডিওটা দেখে থাকো বুঝতে পারবে। বা তুমি যদি গ্যামেট যদি নাও বলতে চাও, তুমি বলতে পারো ফিউশন অফ মেল রিপ্রোডাক্টিভ সেল উইথ ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। এই যে রিপ্রোডাক্টিভ সেল কথাটা বলছি না, এই রিপ্রোডাক্টিভ সেলেরই আরেকটা নাম হচ্ছে গ্যামেট, বুঝতে পারলে। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সেলও বলতে পারো বা মেল গ্যামেটও বলতে পারো, ফিমেল রিপ্রোডাক্টিভ সেলও বলতে পারো, ফিমেল গ্যামেটও বলতে পারো। তো এই যে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট যে একসাথে হয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে আসছে বা ফিউজ হয়ে যাচ্ছে একসাথে দুটো, এই ফিউশনটাকেই বলা হয় ফার্টিলাইজেশন। এই প্রসেসটাকেই বলে ফার্টিলাইজেশন। আর প্রসেসটা এইভাবেই হয়, বুঝতে পারলে। আফটার ফার্টিলাইজেশন ফিমেল সেল আর মেল সেল দুটো মিলে একটা সিঙ্গেল সেল তৈরি করে, সেই সিঙ্গেল সেলটাকেই বলা হয় জাইগোট, বুঝতে পারলে। এই জাইগোটটা যখন তৈরি হবে, সেই জাইগোট থেকেই কিন্তু তোমার তৈরি হবে নতুন প্লান্ট, মানে নিউ প্লান্ট, বুঝতে পারলে। মানে জাইগোটটা যখন আস্তে আস্তে ডেভেলপ হয়ে ইট প্রডিউসেস নিউ প্লান্ট, এইভাবে নতুন প্লান্ট তৈরি হয়। বোঝা গেল জিনিসটা। তাহলে প্রথমে কি হয়, প্রথমে পলেন গ্রেনটা তোমার অ্যান্থার থেকে স্টিগমায় এসে এখানে পড়বে, ঠিক আছে। যেই পলেন গ্রেনটা এখানে পড়লো, পলেন গ্রেনের মধ্যে কি থাকে, মেল পার্ট থাকে। সেই পলেন গ্রেনটা কিন্তু পলেন টিউবে আস্তে আস্তে গ্রো করবে, বড় হবে আস্তে আস্তে। যেই একটু ডেভেলপ হয়ে গেল, পলেন টিউবের মধ্যে দিয়ে কিন্তু সোজা চলে আসবে ওভারিতে। ওভারির মধ্যে কি আছে, ওভিউল আছে। ওভিউলের মধ্যে কি আছে, এক্সেল আছে। এক্সেল মানে সেখানে ফিমেল সেল আছে। তার মানে পলেন গ্রেনটা যেই তোমার ওভিউলে পৌঁছে যাবে, এক্সেলের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট হবে। তার মানে মেল সেল আর ফিমেল সেল কন্ট্যাক্টে আসবে। যেই মেল সেল ফিমেল সেল কন্ট্যাক্টে আসবে, তোমার কিন্তু ফার্টিলাইজেশন প্রসেসটা হয়ে যাবে, মানে ফিউজড হয়ে যাবে, দুটো মেল সেল ফিমেল সেল ফিউজড হয়ে যাবে। সেটাকেই আমরা ফার্টিলাইজেশন বলি। এবং আফটার ফার্টিলাইজেশন এই দুটো সেল, মানে মেল সেল আর ফিমেল সেল, তারা কিন্তু একটা সিঙ্গেল সেল তৈরি করবে। সেই সিঙ্গেল সেলটাকে আমরা বলবো জাইগোট। জাইগোটটা যেই ডেভেলপ হয়ে নতুন প্ল্যান্ট তৈরি হবে। তো এইটা হচ্ছে টোটাল প্রসেসটা। রিপ্রোডাকশন হচ্ছে এই টোটাল প্রসেসটা। প্রথমে পলিনেশন বোঝালাম আমি, এখন ফার্টিলাইজেশন বোঝালাম। এই পলিনেশন ফার্টিলাইজেশনের পরেই কিন্তু আলটিমেট নতুন প্লান্ট ডেভেলপ হয়। কারণ রিপ্রোডাকশন মানে কি, রিপ্রোডাকশন মানে হচ্ছে একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্ট তৈরি হবে, সেটাকে আমরা রিপ্রোডাকশন বলি, তাই তো। তো সেই রিপ্রোডাকশন প্রসেসটা দুটো স্টেপে ডিভাইডেড ছিল, একটা পলিনেশন আর ফার্টিলাইজেশন। তো পলিনেশন তো আমি বুঝিয়ে দিলাম, আর এটা হচ্ছে ফার্টিলাইজেশন। আলটিমেট থেকে নতুন প্লান্ট কিন্তু গ্রো করেছে। কোথা থেকে গ্রো করেছে, জাইগোট থেকে, বুঝতে পারলে। আচ্ছা, এরপর চলে আসছি আমি যে এই যে ফার্টিলাইজেশনটা হলো, ফার্টিলাইজেশনের রেজাল্ট কি, এটা নতুন প্লান্ট হবে, জাইগোট ফর্মেশন হবে, সেখান থেকে নতুন প্লান্ট হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পড়বো কি, ফর্মেশন অফ
ফ্রুট কি করে ফর্মেশন হয়, ফর্মেশন অফ ফ্রুট। দেখো তোমার ফার্টিলাইজেশনের যে এই যে ফার্টিলাইজেশনটা হলো, ফার্টিলাইজেশন থেকে নতুন প্ল্যান্ট ক্রিয়েট হয়, তো জাইগোট তৈরি হয়, আগে জাইগোটটাই ডেভেলপ করে নতুন বেবি প্ল্যান্ট তৈরি করে। তো ফার্টিলাইজেশন হওয়ার পরে কিন্তু একটা ফ্লাওয়ারে কিছু কিছু চেঞ্জেস দেখা যায়। যখনই কোনো একটা ফ্লাওয়ারের মধ্যে ফার্টিলাইজেশন হয়ে যাবে, সেই ফার্টিলাইজেশনের পরে কিন্তু কিছু চেঞ্জেস ফ্লাওয়ারে আমরা দেখতে পাবো। নাম্বার ওয়ান চেঞ্জেস কি থাকবে না, ফ্লাওয়ারে যে পেটালস, সেপালস আর স্টেমেন্সগুলো ছিল সেগুলো কিন্তু পড়ে যাবে, মানে পেটাল, স্টেমেন্স আর সেপাল কিন্তু থাকবে না। বুঝতে পারলে? তাহলে কি লিখবো, সেপালস, পেটালস, স্টেমেন্স উইদার অ্যাওয়ে, মানে কি পড়ে যাবে, উইদার অ্যাওয়ে পড়ে যাবে। এটা কিন্তু আফটার ফার্টিলাইজেশন বলছি, ফার্টিলাইজেশনের পরে। ঠিক আছে, 2 নম্বর কি হবে, ওভারি যেটা আমি বললাম একটু আগে, সেই ওভারি কিন্তু একটু সাইজে বাড়বে আর ওটাই ডেভেলপ করবে ফ্রুটে। তাহলে কি বললাম, ওভারি ইনক্রিজেস ইন সাইজ অ্যান্ড ডেভেলপস ইন্টু আ ফ্রুট। ওভারিটা সাইজে একটু ইনক্রিজ হবে এবং সেটাই আলটিমেট ফ্রুটে গিয়ে ডেভেলপ হবে, মানে ওভারি থেকে ফ্রুট হবে, ডেভেলপ হয়। 3 নাম্বার কি, ওভারির মধ্যে কি ছিল, ওভিউল ছিল, তাই তো? সেই ওভিউলটা কি হবে, ফ্রুটে ডেভেলপ হবে, তার মানে এই সিডসে ডেভেলপ হবে। ওভিউলস ডেভেলপস ইন্টু সিডস, এই 3টে চেঞ্জেস দেখা যাবে। তার মধ্যে এই দুটো পয়েন্ট কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমাদের দেখবে কোশ্চেন আসে এক্সারসাইজে, এই দুটো পয়েন্ট কিন্তু কনফিউশন হয়, যে ওভারি থেকে তৈরি হয় কিন্তু মনে রাখবে ফ্রুট, আর ওভিউল থেকে মনে রাখবে হয় সিড। দেবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোশ্চেন দেবে যে ওভারি ট্রান্সফর্মস ইন্টু ড্যাশ, ফ্রুট না সিড, আনসার হবে ফ্রুট। ওভিউলস ট্রান্সফর্ম ইন্টু আর ডেভেলপস ইন্টু সিডস না ফ্রুট, আনসার হবে সিডস। মানে ওভিউল থেকে তৈরি হয় সিড আর ওভারি থেকে তৈরি হবে ফ্রুট, এই কোশ্চেনটা কিন্তু আসে। ঠিক আছে, আচ্ছা, তা আমরা ফ্রুটটা কি করে ফর্মেশন হলো দেখলাম, যে ওভারি থেকে তোমার ফ্রুট তৈরি হচ্ছে। ঠিক আছে, আর ফ্রুটের মধ্যে তো সিড থাকে, তো সিডটা কোথা থেকে আসবে না ওভিউল থেকে আসবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো ফ্রুটসের পার্ট, কি কি পার্ট ফ্রুটসের রয়েছে আর তাদের ফাংশন কি। পার্টস অফ ফ্রুট, পার্টস অফ ফ্রুটস অ্যান্ড দেয়ার ফাংশনস। ফ্রুটসের কি কি পার্ট রয়েছে আর তাদের কি কাজ। দেখো, ফ্রুট বলতে আমরা জেনারেলি যেটা বুঝি, ফ্রুট ইজ আ রাইপেন্ড ওভারি, রাইপেন্ড ওভারি, কারণ ওভারিটাই তো ট্রান্সফর্ম হয় ফ্রুটে, মানে ওভারি যখন ডেভেলপ হবে, ডেভেলপ হয় সেটা ফ্রুট তৈরি করবে। তাহলে ফ্রুটটাকে আমরা বলতে পারি ইট ইজ ডেভেলপড ওভারি অর রিপেন্ড ওভারি। ঠিক আছে, আচ্ছা, যে কোনো ফ্রুটের জেনারেলি আমরা দুটো পার্ট দেখতে পাবো, যে কোনো ফ্রুটে আমরা দুটো পার্ট পাই। ঠিক আছে, একটাকে বলে পেরিকার্প, যেটা আরেকটা নাম হচ্ছে ফ্রুট ওয়াল। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিড। বুঝতে পারলে? এই যে পেরিকার্প বললাম বা ফ্রুট ওয়াল বললাম, সেটা কোথা থেকে ডেভেলপ হয় না ওভারি থেকে, ডেভেলপস ফ্রম ওভারি, ডেভেলপস ফ্রম, মানে এই পেরিকার্প বা ফ্রুট ওয়াল এটা ডেভেলপ হয় তোমার ওভারি থেকে। ঠিক আছে, আর একটা পার্ট তো সিড বললাম, এই দুটো মিলিয়ে হচ্ছে ফ্রুট বেসিক্যালি দুটো পার্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে পেরিকার্প বা ফ্রুট ওয়াল বললাম, এই পেরিকার্প বা ফ্রুট ওয়ালের আবার কিন্তু 3টে পার্ট হয়। এই পেরিকার্প বা ফ্রুট ওয়ালের আবার 3টে পার্ট, তো আমি আলাদা করে এখানে দেখাচ্ছি। পেরিকার্প বা ফ্রুট ওয়াল এর আবার 3টে পার্ট থাকে। একটাকে বলে এপিকার্প, একটাকে বলে মেসোকার্প, একটাকে বলে এন্ডোকার্প। এপি, মেসো, এন্ডো। ঠিক আছে, এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। তাহলে এপিকার্প কাকে বলে না, এপিকার্প হচ্ছে মানে এপিকার্প, মেসোকার্প আর এন্ডোকার্প 3টেই তো তোমার পেরিকার্পের পার্ট। তো এপিকার্পটা হচ্ছে একদম আউটার পার্টটা, মানে একদম বাইরের পার্টটা, মানে পেরিকার্প বা ফ্রুটওয়ালের একদম বাইরের পার্ট বা আউটার থিন পার্টটা হচ্ছে তোমার কি এপিকার্প। তাহলে এখানে আমি লিখে রাখবো এপিকার্পের তলায় আউটার থিন, এটা থিন, ঠিক আছে, THIN, আউটার থিন অ্যান্ড লেদারি পার্ট, আউটার থিন অ্যান্ড লেদারি পার্ট, এটাকে বলে এপিকার্প। চলে আসছি মেসোকার্পে। দেখো, মেসোকার্প হচ্ছে মিডল পার্ট, মানে মাঝের পার্টটা। পেরিকার্পের যে মাঝের পার্ট সেটাকে বলে তোমার কি মেসোকার্প, মানে মিডল ফ্লেশি পার্ট, এটাকে আমরা মেসোকার্প বলবো, মিডল ফ্লেশি পার্ট। চলে আসছি এন্ডোকার্পে। এন্ডোকার্প হচ্ছে একদম ইনার মোস্ট কার্প,
মানে এপিকার্প বাইরের পার্টটা, মেসোকার্প মিডল পার্টটা, একদম ভেতরে থাকে ইনারমোস্ট পার্ট হচ্ছে তোমার কি এন্ডোকার্প। এটা সব থেকে হার্ড পার্ট, মানে ফুটের সব থেকে হার্ড পার্ট হচ্ছে তোমার এই এন্ডোকার্প। তার কারণ এর মধ্যে তোমার সিডটা থাকে, ওই জন্যই হার্ড পার্ট। বুঝতে পারলে? তাহলে এটা আমি কি বলবো? ইনারমোস্ট পার্ট, হার্ড পার্ট দ্যাট কন্টেন্স সিড। তার মানে এন্ডোকার্পের মধ্যেই কিন্তু সিডটা থাকে। এই কোশ্চেনটা দেয় অনেক সময় যে এপিকার্প, মেসোকার্প না এন্ডোকার্প, কার মধ্যে সিড থাকে? আমরা বলবো কি এন্ডোকার্পের মধ্যে সিড থাকে, কারণ এন্ডোকার্প হচ্ছে সব থেকে হার্ড পার্ট ফ্রুটের আর ইনারমোস্ট পার্ট। আর কেন হার্ড পার্ট? বিকজ এন্ডোকার্প কন্টেন সিড। এই জন্য তোমাদের বইতে দেখবে ফলের একটা ডায়াগ্রাম আছে, মানে যে এটা দেখিয়ে তোমার ম্যাঙ্গো সিডের দেখিয়েছে, ম্যাঙ্গো একটা সিড দিয়েছে, ম্যাঙ্গো ফ্রুট দিয়েছে, সেই ম্যাঙ্গো ফ্রুটেরই ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট দিয়েছে তোমাকে, একদম ভেতরে দেখবে সিড আছে, যেটাকে আমরা কি বলি আমের আটি বলি। আমের আটি তো আমরা খাই না, ফেলে দিত, তো ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিড। বুঝতে পারলে? তো এই ম্যাঙ্গো ফ্রুট তোমাদের দিয়ে দেখিয়েছে, এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা করে যাবে। কোশ্চেন অনেক সময় লেবেলিংও করতে দিতে পারে, পয়েন্ট আউট করতে দিতে পারে, বা ডায়াগ্রামও আঁকতে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো ফ্রুটেই থাকবে, খালি ম্যাঙ্গো বলে নয়, যে কোনো ফ্রুটেরই এই তিনটে পার্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফ্রুট আমরা পড়লাম, এই ফ্রুটটা ড্রাইও হতে পারে আবার ফ্লেশিও হতে পারে। দু রকমের ফ্রুট হয়, ড্রাই ফ্রুটও হতে পারে, ফ্লেশিও হতে পারে। যদি ড্রাই ফ্রুট হয়, ড্রাই ফ্রুট যদি হয়, তাহলে তার পেরিকার্প বা ফ্রুট ওয়ালটা খুব হার্ড হবে, থিন হবে। বুঝতে পারলে? এটা মানে জেনারেলি দেখা যায় যে যদি ফ্রুটটা ড্রাই ফ্রুট হয়, ফ্রুট তো ড্রাই হতে পারে, ফ্লেশি হতে পারে, যদি ড্রাই ফ্রুট হয় তাহলে তার ফ্রুট ওয়ালটা মানে পেরিকার্পটা, যেটাকে আমরা ফ্রুট ওয়াল বলি, এই পেরিকার্প বা ফ্রুট ওয়ালটা খুব হার্ড হবে, থিন হবে আর ড্রাই হবে। বুঝতে পারলে? এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো আমি বলছি কিছু কিছু প্লান্ট আছে, যেরকম প্লান্ট লাইক গ্রাম, তারপরে পি, বিন, ম্যাজ, এদের যে ফ্রুট, সেই ফ্রুটগুলো কিন্তু ড্রাই হয়। এই সমস্ত প্লান্টের যে ফ্রুট, সেই সমস্ত প্লান্টের ফ্রুটগুলো কিন্তু ড্রাই হয়, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি ফ্লেশি ফ্রুটে। যদি ফ্রুটটা ফ্লেশি হয় তাহলে তার পেরিকার্প কিন্তু ফ্লেশি হবে, থিন হবে না, ফ্লেশি হবে আর থিক হবে। বুঝতে পারলে? এর যে পেরিকার্পটা বা ফ্রুট ওয়াল, সেই ফ্রুট ওয়ালটা কিন্তু থিক হবে অ্যান্ড ফ্লেশি হবে। বুঝতে পারলে? আচ্ছা, এই ফ্লেশি ফ্রুটের কিন্তু তুমি ইজিলি এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প বুঝতে পারবে, মানে আলাদা আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবে। বুঝতে পারলে? কিন্তু ড্রাই ফ্রুটের কিন্তু তুমি আলাদা করে ওই তিনটে লেয়ার যেটা বললাম, এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প, ওটা কিন্তু আলাদা করে বুঝতে পারবে না, ড্রাইতে বুঝতে পারবে না, ড্রাই ফ্রুটে বুঝতে পারবে না, থাকবে কিন্তু বুঝতে পারবে না, ডিস্টিংগুইশ করতে পারবে না। ফ্লেশি ফ্রুটে কিন্তু ডিস্টিংগুইশ করতে পারবে। বুঝতে পারলে? এক্সাম্পল কি হতে পারে ফ্লেশি ফ্রুটে? যেমন ধরো ম্যাঙ্গো, ঠিক আছে, টমেটো, তারপর ধরো অরেঞ্জ, প্লাম, এগুলো সব যে প্লান্টের যে ফ্রুট, সেই ফ্রুটগুলো তোমার ফ্লেশি ফ্রুট হবে। তো এই জায়গাটা একটু পড়ে নেবে, ঠিক আছে? এক্সাম্পলগুলো অনেক সময় দিয়ে দেয়। আচ্ছা, লাস্ট চলে আসছি ফ্রুটের ফাংশন অফ ফ্রুট। ফ্রুটের কি কাজ? দেখো, ফ্রুট তো আমরা সবাই খাই কম বেশি, তাই না? ফ্রুট আমরা কম বেশি সবাই খাই, তাহলে এটা কি? এটা ফুড ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। বুঝতে পারলে? আচ্ছা, এটা তো নর্মাল ফাংশন হয়ে গেল, আমাদের খেতে কাজে লাগে, ঠিক আছে? কিন্তু এমনিতে আর কি কাজ আছে ফ্রুটসের? ফ্রুট কিন্তু জেনারেলি সিডকে প্রোটেক্ট করে, কারণ ফ্রুটসের মধ্যে কিন্তু কি থাকে? তিনটে পার্ট আমরা পড়লাম, একটা বেসিক্যালি দুটো পার্ট পড়লাম, একটা এপিকার্প, তোমার পেরিকার্প পড়লাম, একটা সিড পড়লাম, তাই তো? ফ্রুটের জেনারেলি দুটো পার্ট, পেরিকার্প আর সিড। পেরিকার্পটার আবার তিনটে ভাগ ছিল, এপিকার্প, মেসোকার্প আর এন্ডোকার্প। তো ফ্রুটের মধ্যে কিন্তু সিডটা থাকে, তো সিডটাই কিন্তু প্রোটেক্ট করে এক্সটার্নাল ক্লাইমেটিক কন্ডিশন থেকে বা অন্য কোনো অ্যানিম্যাল থেকে। জেনারেলি ফ্রুট কিন্তু সিডটাকে প্রোটেক্ট করে, তাহলে এর মেন কাজ হচ্ছে কিন্তু প্রোটেকশন। আমি কি লিখবো? প্রোটেক্টস সিডস ফ্রম অ্যানিমালস অ্যান্ড এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনস, এটা মেন কাজ, ঠিক আছে? আচ্ছা, আর কি কাজ আছে ফ্রুটসের? ফ্রুটস কি করে? ফুড মেটেরিয়াল স্টোর করে। কেন? কারণ ফ্রুটসের মধ্যে তো সিড আছে, তো সেই সিড থেকে কিন্তু নিউ বেবি প্লান্ট তৈরি হয়। বুঝতে পারলে? তাহলে এই যে ফ্রুটের মধ্যে যে সিড আছে, তো সিডটাও তো ফুড মেটেরিয়াল দরকার। বুঝতে পারলে? তো ফ্রুট কি করবে? ফুড মেটেরিয়াল স্টোর করে রাখবে ফর সিডস।
তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে ইট স্টোরস ফুড মেটেরিয়াল, এটা সেকেন্ড কাজ। আর কি কাজ আছে না, আর কি করে না, ফ্রুট কিন্তু অ্যাট্রাক্ট করে অ্যানিম্যালদেরকে, যাতে অ্যানিম্যালগুলো কি ইজিলি সিডসটা ডিসপার্স করতে পারে। কারণ অ্যানিম্যালস যদি অ্যাট্রাক্ট হয় ফ্রুটসের জন্য, তাহলে অ্যানিম্যাল কি ফ্রুটটা খাবে, ও তো ফ্রুটটাই খাবে, সিডটা তো আর খাবে না, সিডটা ফেলে দেবে। তার মানে কি যেখানে ফেলবে সেখান থেকে নতুন প্ল্যান্ট গ্রো করবে। তার মানে কি সিডসটা আলটিমেট স্প্রেড করতে হেল্প করে হচ্ছে অ্যানিমালস। ভালো করে ব্যাপারটা বোঝো, যদি ফ্রুটটা অ্যানিম্যাল খায় তাহলে কি করবে, ও তো শুধু অ্যানিমালস খালি ফ্রুটটাই খাবে, তো সিডটা তো আর খাবে না, সিডটা ফেলে দেবে। তো সিডটা যেখানে ফেলবে সেখান থেকে নতুন বেবি প্ল্যান্ট হবে। বুঝতে পারলে, আমরাও তো তাই করি, আমরা কি বীজটা খাই বা সিডটা খাই, খাই তো না, আমরা খালি ফলটা খাই, ফ্রুটটা খাই, সিডটা ফেলে দিত। তো এবার সিডটা যেখানে ফেলবো সেখানে যদি সিডটা ঠিকঠাক তোমার ওয়াটার পায়, ঠিকঠাক টেম্পারেচার পায়, যদি সানলাইট পায়, সেই সিডটা থেকেই তো নতুন প্ল্যান্ট গ্রো করবে। তার মানে আলটিমেট কী হচ্ছে, সিডটা স্প্রেড হচ্ছে সব জায়গায়। বুঝতে পারলে, তো এই স্প্রেডে কিন্তু হেল্প করে হচ্ছে অ্যানিমাল। কেন হেল্প করে, কীভাবে হেল্প করে, যদি ফ্রুটটা খুব অ্যাট্রাকটিভ হয়, যদি অ্যাট্রাক্ট করে অ্যানিমালদেরকে, তাহলে কি অ্যানিমালসরা খাবে ফ্রুটটা আর সিডটা ফেলে দেবে। তো এইভাবে কিন্তু সিডটা ডিসপার্স হবে, মানে ছড়াবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে আমি কি লিখবো, 3 নম্বর ফাংশন, এটাও কিন্তু ফ্রুটের ফাংশন একটা, ইট অ্যাট্রাক্টস অ্যানিমালস দ্যাট হেল্প ইন dispersing or scattering the seeds to different places. বুঝতে পারলে, এই স্ক্যাটারিং বা ডিসপার্সিং মানে হচ্ছে ছড়ানো, স্প্রেড করা। তো এই 3টে কাজ হচ্ছে ফ্রুটের। ঠিক আছে, তা আমরা আজকে ফ্রুট অব্দি ডিসকাস করলাম, পলিনেশন পড়ালাম, ফার্টিলাইজেশন পড়ালাম, ফ্রুটস পড়ালাম। ঠিক আছে, তোমাদের একটা পার্ট রিমেনিং আছে এই চ্যাপ্টারের, এটা পড়ালেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে সিডটা আমরা পরের দিন ডিসকাস করব, ছোট্ট একটু পার্ট আছে। ঠিক আছে, পরের দিন আমরা সিড পার্টটা ডিসকাস করব, সিডটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, কী কী রকমের সিড হয় ডিসকাস করব, আর ফাংশন কী। আর একটা পার্ট আছে জার্মিনেশন, ওটাও ছোটো পার্ট, সিডস আর জার্মিনেশনটা পড়ালেই এটা শেষ হয়ে যাবে। মেনলি সিডসটাই ইম্পর্টেন্ট, আর জার্মিনেশনটাও তার সঙ্গে আমি বলে দেবো যে জার্মিনেশন জিনিসটা কী। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, আর কিছু নেই এই চ্যাপ্টারে। মেন পার্ট ডিসকাস করা হয়ে গেছে, একটুখানি পার্ট রইল, ওটা পরের দিন নেক্সট ভিডিওতে আমরা আপলোড করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।